নমস্কার, বাংলা স্ফিয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। কালকে কোনো ঘোষণা না করেই ডুব মেরেছিলাম। সপ্তাহে একটা দিন ডুব মারবো, এটা আমি মোটামুটি ঠিক করে ফেলেছি। কেননা 7 দিন ধরেই বকবক 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 করাও তো খুব ক্লান্তিকর। একটা দিন ছুটি পেলে বেশ লেখাপড়া করা যায়, নিজের মতো করে দিনটা কাটানো যায়। সে যাই হোক, আজকে আমি প্রথম ভিডিওয়ে যে কথা বলতে চলেছি, আপনারা অনেকে মনে করতে পারেন এটা আমার অনধিকার চর্চা। যদি করেন তাহলে আমি আপনাদের দোষী করব না, কিন্তু আমার তরফে আত্মপক্ষ সমর্থনে বলার এইটুকুই যে আমি রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ইত্যাদি নিয়ে যতই পাণ্ডিত্য ফলাই না কেন, এর বাইরেও আমার বেশ কয়েকটি বিষয়ের প্রতি তীব্র আগ্রহ আছে। তার মধ্যে একটা যদি হয় কন্টিনেন্টাল বা আন্তর্জাতিক ফুটবল, অন্যটা তাহলে অবশ্যই টেস্ট ক্রিকেট। দেখুন, টেস্ট ক্রিকেটের আগে যে মহিমা ছিল সেটা আজকে অবশ্যই নেই। এই প্রথমে এলো 50 ওভার, তারপরে এলো 20 ওভার, এরপরে হয়তো 10 ওভারের টুর্নামেন্ট হবে। এগুলোকে ক্রিকেট বলেই আমি মনে করি না। ক্রিকেট হচ্ছে টেস্ট খেলা, আর এই টেস্ট খেলার তুলনীয় অন্য কোনো ফরম্যাটের ক্রিকেট আছে বলে বা কোনোদিন হবে বলেও আমার জানা নেই। আজকে গত 3 দিন ধরে বা 4 দিন ধরেই আমি কিন্তু সকাল 7:50 থেকে দুপুরবেলা, আমাদের এখানে দুপুরে স্টাম্পের বেল আম্পায়ার সরিয়ে নেওয়া পর্যন্ত ভারত অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ দেখছিলাম। এর আগে নিউজিল্যান্ডের সঙ্গে ভারতবর্ষের টেস্ট ম্যাচও আমি দেখেছি, এবং কিভাবে নিজেদের জালে নিজেরা জড়িয়ে ভারত নিজেদের মাটিতে ল্যাজি গোবরে হয়েছে, সেটাও আমি উপভোগ না করলেও প্রত্যক্ষ তো করেছি। আজকের ম্যাচ বা গোটা ম্যাচটা দেখতে দেখতে আমার ইডেন গার্ডেন্সের সেই মহাকাব্যিক অভিজ্ঞতাটার কথা মনে পড়ে গেল। সম্ভবত আজকাল আমার নাম টাম সন তারিখ ভুল হয়ে যায়, আপনারা কিছু মনে করবেন না। সম্ভবত 2001-এর মার্চ মাসে ইডেন গার্ডেন্সে ওই একই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ধরনের একটি মহাকাব্যিক জয় ভারতবর্ষকে উপহার দিয়েছিলেন রাহুল দ্রাবিড় আর ভিভিএস লক্ষ্মণের জুটি। আমি তখন কলকাতায় বদলি হয়ে চলে এসেছি, কলকাতাতেই থাকি। আমার মনে আছে আমি 5 দিনই খেলা দেখতে গেছিলাম, এবং তখনও আমার এত বাজারে কেউ কেটা হয়নি। একটা যে টিকিট পেয়েছিলাম সেটা ক্লাব হাউসের টঙে, অর্থাৎ যেখান থেকে খেলাটা মোটামুটি মনে হয় ঠিক আছে মাঠে আছি, কিন্তু খেলাটা কতটা দেখতে পাচ্ছি সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সে যাই হোক, নির্ধারিত আসনে বসে থেকে ঠায়, এবং যতক্ষণ খেলা চলেছে 1 মিনিটের জন্য এদিক সেদিক না নড়ে আমি ওই ম্যাচটা দেখেছিলাম। এই যে না নড়ার সিদ্ধান্ত, এটা কিন্তু একটা প্রেজুডিস ছিল। অর্থাৎ আমি এক জায়গায়, যে জায়গায় বসে থাকাকালীন ভারত ভালো করছে, সেখান থেকে চট করে সরে গেলে মনে হতো যেন এই আমিই বোধহয় ভারতের ভরাডুবির কারণ। সে যাই হোক, এইসব নানা ধরনের প্রেজুডিস খেলার মাঠে ভক্তদের থাকে, আমারও ছিল। এখন আর সেসব নেই। আমার মনে পড়ে যে প্রথম কথা বলি যে ক্রিকেট খেলিয়ে দেশগুলির মধ্যে ভারত যখন অস্ট্রেলিয়াকে হারায়, তখন আমার সবচেয়ে বেশি আনন্দ হয়। আমি জানি কমেন্ট বক্সে অনেকেই বলবেন আপনি তো সেকু মাকু,
তাই পাকিস্তানকে হারালে আপনার কোনো আনন্দ হয় না। আমি এই বিতর্কে ঢুকবই না। পাকিস্তানকে হারালে আনন্দ হয় কি হয় না সেটা আলোচ্য নয়। যেটা আমার কাছে আজকে আলোচ্য সেটা হচ্ছে এই অস্ট্রেলিয়ানরা এদের মতো তেঁদো, উদ্ধত এবং রেসিস্ট ক্রিকেট বিশ্বে আর দ্বিতীয় কোনো দল আছে বলে আমি মনে করি না। সুতরাং এদের থোতামুখ যখন ভারত ভোতা করতে পারে তখন আমার দিব্য লাগে। মনে হয় যেন কার্গিল যুদ্ধেই জয় করে ফিরলাম। এই ইডেন গার্ডেন্সের যে খেলার কথাটা আমি আজকে 23 বছর পরে আবার স্মৃতি রোমন্থন করছি, তার সঙ্গে পার্থের এই টেস্ট ম্যাচের একটা অদ্ভুত সাযুজ্য আছে। ইডেনের ওই ম্যাচেও ইন্ডিয়া প্রথম ইনিংসে মাত্র 171 রান করে গুটিয়ে গিয়েছিল। সেটা ছিল স্টিভ ওয়া, মার্ক ওয়া, ম্যাথু হেডেন, ম্যাকগ্রা এদের অস্ট্রেলিয়া দল। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 445 না কত রান করে ভারতকে ফলো অন করতে বাধ্য করেছিল। তার মানে একটা সময় মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া শুধু ভারতকে হারাবে তাই নয়, বোধহয় মাথা মুড়িয়ে ইডেন গার্ডেন্স থেকে বার করে দেবে। ঠিক সেই সময় ফলো অনের ইনিংস খেলতে নেমে সচিন তেন্ডুলকার তেমন একটা সুবিধে করতে পারেননি। সো কল্ড প্রিন্স অফ ক্যালকাটা তার নিজের মাঠে মাত্র 48টা রান করেছিলেন। আর ঠিক ওই সময় যখন দলের, দেশের সবচেয়ে ক্রিটিক্যাল মুহূর্ত, অর্থাৎ তারা জুটি না বাঁধলে তাসের ঘরের মতো ভারতবর্ষের ইনিংস হুড়মুড় করে শেষ হয়ে যাবে, এমন একটা ক্রান্তিকালে ভিভিএস লক্ষ্মণ আর রাহুল দ্রাবিড় জুটি বেঁধে 376 রান করেছিলেন, যার মধ্যে লক্ষ্মণের একারই কন্ট্রিবিউশন ছিল 281 রান। ওই যে যুগলবন্দি, যেন মনে হচ্ছিল কল্পলোকে আছি, এরকম ভাবে যে দুজন ভারতীয় খেলোয়াড় এক সে এক অস্ট্রেলিয়ান বোলারের মোকাবিলা করে দাঁড়িয়ে থাকতে পারে এবং এত রান সংগ্রহ করতে পারে, সেটা তার আগে পর্যন্ত আমি কোনোদিন অন্তত ক্রিকেটের মাঠে দর্শক হিসেবে গিয়ে দেখিনি। ফলত যেটা হলো সেটা হচ্ছে দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়া এমন একটা টোটাল পাইল আপ করলো যেটা প্রায় এভারেস্টের উচ্চতার সঙ্গে সমকক্ষতা দাবি করতে পারে। 657 রান। 171 রানে যে দলের প্রথম ইনিংস গুটিয়ে গেছে, সেই দল দ্বিতীয় ইনিংসে 657 রান করে অস্ট্রেলিয়াকে বলল, যদি পারো তো এই রানটা টপকে তোমরা টেস্টটা নিয়ে যাও। অস্ট্রেলিয়া পারেনি। তার মানে ইংরেজিতে একটা প্রবাদ আছে, স্ন্যাচিং ভিক্টরি ফ্রম দ্য জজ অফ ডিফিট। যে ম্যাচটাতে ভারতবর্ষের একেবারে কুপোকাত হওয়া নিশ্চিত বলে আমরা ম্যাচের দ্বিতীয় তৃতীয় দিনে মনে করছিলাম, তার একটা র্যাডিক্যাল চেঞ্জ হয়ে গেল দ্রাবিড় আর
লাক্সমানের সৌজন্যে। এবার পার্থেও দেখুন একেবারেই প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি। ইডেনে প্রথম ইনিংসে ভারত গুটিয়ে গেছিল 171 রানে, পার্থে মাত্র 150 রানে। এবং নিউজিল্যান্ডে সঙ্গে ভারতের হোম সিরিজে উপর্যুপুরি বিপর্যয়ের পরে মনে হচ্ছিল এবার বোধহয় অস্ট্রেলিয়া থেকেও ভারত 5-0 খেয়েই ফিরবে, কেননা 150 রান করে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো সদর্থক লড়াই দেওয়া যায় বলে কনভেনশনাল উইজডম বলে না। ইডেনের সাথে পার্থের তফাৎ হলো এখানে যে প্রথম ইনিংসে ইডেন গার্ডেন্সে 23 বছর আগে অস্ট্রেলিয়া প্রায় 450 রানের একটা ইনিংস গড়ে ফেলেছিল, আর এখানে তারা 150 চেস করতে গিয়েও 37 রান কম থাকতেই তাদের ইনিংসও গুটিয়ে যায়। তার ফলে 150 রান করা ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে 37 রানের লিড নিয়ে, আর তারপরে আমাদের অখ্যাত অত্যন্ত দরিদ্র প্রেক্ষাপট থেকে উঠে আসা যশস্বী আগরওয়াল এবং অস্ট্রেলিয়ার জল হাওয়ায় বিরাট কোহলির কি হয় বলতে পারবো না, ঠিক সময় ফর্মে ফিরে আসা, এবং ভারত এমন একটা টোটাল মাউন্ট করলো 600+ লিড এখানেও নিয়ে অস্ট্রেলিয়াকে সেকেন্ড ইনিংসে হিন্দিতে যাকে বলে চুনাউতি দিল যে তোমাদের 2 দিন সময় আছে হাতে, দম থাকে তো বাকি রান করে দেখাও। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে তবু কিছুটা হলেও প্রতিরোধ করেছিল, কিন্তু সেটাও কহতব্য কিছু নয়। ইডেনের জয় যদি অন্যরকম একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়ে থাকে, পার্থের জয়টা তাহলে তুলনায় কিছুটা অনায়াসেই এসেছে আমি বলবো। কিন্তু ইডেনে যেমন রাহুল দ্রাবিড় আর ভিভিএস লক্ষ্মণ, যাদেরকে আমরা তেন্ডুলকার জ্ঞানে পুজো করিনি কখনো, সৌরভ গাঙ্গুলির মতো দাদাগিরি করতে দেখিনি কখনো, তুলনায় অত্যন্ত ভদ্র মার্জিত এই দুটি ছেলে, একজন হায়দ্রাবাদের একজন বেঙ্গালুরু, তারা প্রতিরোধ করে ভারতকে জিতিয়ে দিয়েছিল। দেখুন, ক্রিকেট খেলা আমাদের ছেলেবেলায় সত্যিকারের অর্থে বড় লোকের হবি ছিল, অর্থাৎ বিত্তবানেরা খেলে, তাদের ছেলেপিলেরা খেলে, তাদের ছেলেপিলেরাই অক্সফোর্ড কেমব্রিজ এসব জায়গায় পড়তে যায়, গিয়ে সেখানে কাউন্টি টাউন্টি খেলে ফিরে আসে। এই যে ভারতীয় ক্রিকেটের মেট্রোপলিটন শহর, অভিজাত পল্লী থেকে ছোট ছোট জনপদে প্রবেশ এবং মধ্যবিত্ত বাড়ি থেকে উঠে আসা ছেলেদের তারকা হওয়া, এই পর্বটা কিন্তু খুব সাম্প্রতিক না হলেও বেশি দিনের নয়। নাজাফগড়ের সেবাগ প্রমাণ করেছিলেন যে ওই ধরনের একটা সোয়াশবাকলিং ইনিংস খেলার জন্য
তাকে কোথাও যেতে হয়নি। অক্সফোর্ড কেমব্রিজ ছেড়ে দিন, একটা অনুষ্ঠানে দেখছিলাম সেবাগ বলছিলেন যে তার রুমমেট কেউ একজন ছিলেন যিনি সব খাবার টাবার অর্ডার করতেন রুম সার্ভিসে হোটেলে। একদিন তিনি বাথরুমে থাকায় রুম সার্ভিস থেকেই তাদের ফোন করে জানতে চাওয়া হয় যে কি অর্ডার দেওয়া হবে। সেবাগ বলছেন ওখান থেকে তো ওপার থেকে তো একেবারে চোস্ত ইংরেজিতে আমাকে জিজ্ঞেস করেছে, কিন্তু আমি তো এক বর্ণ ইংরেজি জানি না, আমি তো কি বলতে কি বলে দেবো সেটাই বুঝতে পারলাম না। শেষ পর্যন্ত যখন আমার ত্রাহি মধুসূদন অবস্থা, তখন হিন্দিতেই বলে দিলাম থোড়ি বাদ নেই, বলে রিসিভারটা রেখে দিলাম। সচিন তেন্ডুলকার, যারা কিংবদন্তি ক্রিকেটার হয়েছেন, তারা কিন্তু ওই ধরনের মনসুর আলী খান পাতাউদির মতো ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি। আমার এই ম্যাচে যেটা সবচেয়ে দুর্লভ প্রাপ্তি বলে মনে হয়েছে সেটা কিন্তু বিরাট কোহলির ফর্মে ফেরা নয়, আবার ৩০তম একটা সেঞ্চুরি হাঁকানোও নয়। দুজন ছেলেকে দেখে, তাদের পারফরমেন্স দেখে আমি অভিভূত হয়েছি। একজন যশস্বী আগরওয়াল, বছর ২২ বয়স। এই টি-20 IPL শুরু হলে দেখবেন রাজস্থান রয়্যালসের হয়ে খেলতো আগে। তাকে আমার বছর ২ ধরে দেখে আমার মনে হচ্ছিল যে প্রায় ছোটখাটো একটা ভিভিয়ান রিচার্ডস। কেননা যে অবিশ্বাস্য ভাবে ও টি-20 ম্যাচে ৪ এবং ৬ হাঁকাতে পারে, সেটা জাত ব্যাটসম্যান না হলে সম্ভব নয়। কিন্তু টেস্ট ম্যাচ, যেখানে ধৈর্য, রেজিলিয়েন্স, উইকেটে টিকে থাকা, সেটা টেকনিক্যাল এবিলিটির মতোই জরুরি, সেখানেও যে তার কোনো খামতি নেই, যশস্বী আজকে এই ম্যাচে অন্তত তা প্রমাণ করে দিল। এবং পৃথিবী দেখল যে ভারতবর্ষ থেকে এমন একজন তরুণ ক্রিকেটার ওপেনিং ব্যাটসম্যান হিসেবে উঠে আসছে, আজ না হয় কাল, যে আন্তর্জাতিক ক্রিকেটের রাঙিনায় রাজার মতো দাপিয়ে বেড়াবে। আর দ্বিতীয় এবং আমার ধারণা সর্বশ্রেষ্ঠ অভিজ্ঞতা হলো জসপ্রীত বুমরাকে দেখে। বুমরা আমাদের কাছে অপরিচিত কোনো কেউ নন। যবে থেকে তিনি খেলছেন তবে থেকেই আমরা তার বোলিংয়ের ভক্ত। কিন্তু ১৫০ রানে গুটিয়ে যাওয়া দলকে ডিফেন্ড করতে গিয়ে বুমরা প্রথম ইনিংসে যে বোলিংটা করলেন এবং যেভাবে ৫খানা উইকেট, অস্ট্রেলিয়ান উইকেট, অস্ট্রেলিয়ার মাঠে, অস্ট্রেলিয়ার পিচে ব্যাটসম্যানদের চাকর-বাকর করে দিয়ে তাদের প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিলেন, এইরকম একটা ম্যাজিক্যাল স্পেল কপিল দেবের পরে ভারতীয় ক্রিকেটে খুব একটা এসেছে বলে আমার মনে হয় না। পড়ে পাওয়া ১৪ আনার মতো করে এই পার্থের টেস্টে বুমরা অধিনায়ক হয়েছিলেন
কেননা তার আরও একটি সন্তান হওয়ায় রোহিত শর্মা মুম্বাই থেকে এখনো অস্ট্রেলিয়ায় পৌঁছতে পারেননি। তিনি ভারতীয় বোর্ডের কাছ থেকে বেশ কিছুটা সময় চেয়ে নিয়েছেন। সম্ভবত দ্বিতীয় টেস্ট থেকে তিনি যথারীতি ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। কিন্তু একটা 4 দিনের সুযোগ পেয়ে বুমরা দেখালেন যে তিনি শুধু ভারতবর্ষের বোধহয় সর্বকালীন শ্রেষ্ঠ পেস বোলার হওয়ার পথে অনেক দূর এগিয়ে আছেন তাই নয়, তিনি তার সতীর্থদের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত। আপনারা যারা খেলা দেখেছেন তারা কতজন সঞ্জয় মঞ্জরেকরের কমেন্ট্রি মন দিয়ে শুনেছেন বলতে পারবো না, কিন্তু সঞ্জয় আজকে একটা কথা বারবার তার কমেন্ট্রিতে বলছিল, সেটা হলো উইকেটের যে দিকটা থেকে বল করলে বুমরার বল আরো এফেক্টিভ হতে পারত, সেই দিকটা সিরাজ এবং অন্যান্যদের জন্য ছেড়ে দিয়ে তুলনামূলকভাবে কঠিন দিক থেকে বুমরা নিজে বল করার দায়িত্ব নিলেন। এই যে সেলফলেসনেস, এই যে অধিনায়কত্বের স্বরূপ, এটা আলাদা করে তাকে চিনিয়ে দিল। আমি জানি না এরপরে রোহিত শর্মা যখন ফের অধিনায়ক হবেন, বুমরার দিকে তাকিয়ে তার মাথা নত হবে কিনা। নমস্কার, ভালো থাকবেন।